শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। সুপ্রিয় সুধী, মঞ্চালোকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কথা বলবো থিয়েটারের এই কাল সেকাল নিয়ে। আমরা বিশ্বাস করি থিয়েটার কেবলই বিনোদন নয়, থিয়েটার হচ্ছে সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। তারই আলোকে আজকে আমাদের স্টুডিওতে এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি যিনি আবৃত্তি অঙ্গনে অনেক পরিচিত মুখ এবং নাট্যাঙ্গনও তিনি পরিচিত মুখ। তিনি আর কেউ নন, এটিএম সাইফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রমা আবৃত্তি সংগঠন এবং সদস্য প্রতিভাস। সাইফুর ভাই, স্বাগত আপনার মঞ্চালোক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই মঞ্চালোকের সাথে যুক্ত করার জন্য। চমৎকার একটি পডকাস্ট আপনি পরিচালনা করছেন এবং এই কাজটি আমি যতটুকু দেখেছি, এই কাজটি যদি দীর্ঘদিন চলমান থাকে, আমার মনে হয় শিল্প সংস্কৃতির জগতে যারা আমরা আসি, কাজ করি, তাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা যোগাযোগ কিন্তু এই অনুষ্ঠানটার মাধ্যমে হয়ে যাবে। যাদেরকে হয়তো আমরা ফেসটা চিনি, কিন্তু তার কাজ, তার বোধ, তার চিন্তা ভাবনা সবটুকু জানা যায় না। কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলোতে আসলে ওই মানুষটাকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ থাকে। কিন্তু আমার কাছে খুব সারপ্রাইজিং মনে হয় যে একটা মানুষের কতগুলো গুণ থাকলে মানুষ গুণান্বিত হয়। যেমন আপনি একজন আবৃত্তি শিল্পী, একাধারে একজন নাট্যশিল্পী, আবার ব্যক্তিগত একটা ব্যবসায়ের সাথে ইনভলভ, সাংসারিক জীবনে ইনভলভ, সন্তানদের সাথে ইনভলভ। এত কিছু আপনি কিভাবে সামাল দিচ্ছেন? আসলে এই গুণ কতটা আছে আমি জানি না। তারপরে শিল্প ভালোবাসি, শিল্পকে ধারণ করার চেষ্টা করি এবং শিল্পকে ছড়িয়ে দিতে চাই। শুধু এই আকাঙ্ক্ষা থেকেই আসলে শিল্পের সাথে জড়িত হওয়া। আর খুব বেশি আমার এখানে থেকে আর চাওয়ার কিছু নাই, পাওয়ার কিছু নাই। তবে শিল্পের সাথে লেগে থাকতে চাই। কি হবে ভবিষ্যতে, কতটুকু পথ চলা হবে আমি জানি না। একদম একদম। সাইফুর রহমানের আবৃত্তিতে আসার সময়কালটা কখন ছিল? আবৃত্তি আসলে ছোটকাল থেকে সবসময় যাদের যেমনটা হয় আর কি, যে স্কুল লাইফ থেকে বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে একটা ভালো লাগা তৈরি হয়, একটা পুরস্কার পেলে আগ্রহ বেড়ে যায়, ওই ধরনের ব্যাপারগুলো তো ছিলই। তবে সাংগঠনিক আবৃত্তি বা খুব সিরিয়াসলি আবৃত্তি নিয়ে চিন্তা ভাবনা করার সময়টা হলো 2005 সাল থেকে। ওই সময়টা থেকে আমি আসলে ভাবলাম যে আবৃত্তি তো ভালো লাগে, কিন্তু আবৃত্তিটা তো যে পড়াশোনার একটা বিষয় আছে, যে একটা পরিকল্পিতভাবে চর্চার ব্যাপার আছে, সেই বিষয়গুলো তো আমার মধ্যে নাই। আমি বুঝতে পারলাম, তখন আমি খুঁজতে থাকলাম যে কোথায় শেখা যায়, কিভাবে মানে নিজেকে পরিকল্পিত করা যায়, পরিকল্পিতভাবে কিভাবে আমি তৈরি হব। তো সম্ভবত আজাদিতে একটা অ্যাড দেখতে পেলাম যে প্রমা আবৃত্তি সংগঠন একটা কোর্স করায়। 1 বছর আগে আমি ইয়েটা দেখেছিলাম পত্রিকাতে, তখন ইচ্ছা ছিল, কিন্তু তখন আর তখন তো পড়াশোনার বাইরে খুব অন্য কিছু করার আসলে আমাদের যে পরিবারগুলো, সেগুলো তো সুযোগটা ছিল না খুব একটা। তো মনে কিন্তু এটা রয়ে গিয়েছিল। 1 বছর পরে যখন আবার দেখলাম সেই পত্রিকাতে সেই নিউজটা, তখন আমি চিন্তা করলাম, না এইবার আমি ভর্তি হব। তখন আমি টিউশন করাই, অল্প অল্প টিউশন করাই স্টুডেন্ট। তো টিউশনের যে টাকা, তখন আমার মনে আছে আমি হাইয়েস্ট যে টিউশনটা করাতাম সেটার থেকে আমি 1500 টাকা পেতাম। 1500 টাকা পেতাম, সেটা আমি মানে আমার জন্য অনেক টাকা। তো সেখান থেকে আমি তখন কোর্স ফি ছিল 400 টাকা। 400 টাকা রেখে ওই 400 টাকা দিয়ে আমি কোর্স ফিটা দিয়ে প্রমাতে আমি ভর্তি হই। তখন শিল্পকলাতে এই একটা ভাঙা টিনের ঘর ছিল, ওই যে এখন যেখানে আর্ট গ্যালারি আছে,
ওই জায়গাটাতে। এটা কি ভালোবাসার জায়গা থেকে আপনি আবৃত্তিটা? একদম একদম ভালো লাগা, ভালোবাসা এত প্রচন্ড ছিল, কিন্তু আমি আসলে পথ খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে পরিকল্পিতভাবে আবৃত্তি শিল্পটাকে আমি ধারণ করব। হ্যাঁ, এই কর্মশালাটাই আমাকে ঘুরিয়ে দিল যে না, এইভাবে কর্মশালা করে আমি 4 মাসে একটা বেসিক নলেজ পেলাম ঠিক, কিন্তু দেখলাম যে না, এখানে তো আরো অনেক কিছু জানার আছে, তো কিভাবে জানবো? তো প্রমা আমাকে সেই পথটা দেখালো, যে বললো না, এই কর্মশালাটার পরেও আমাদের যে কর্মকাণ্ডগুলো হয়, যে এই অনুষ্ঠানগুলো হয়, সেখানে তুমি আস্তে আস্তে যুক্ত হতে থাকলে আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করতে পারবে। প্রমার কাছে আপনি ঋণী না প্রমা আপনার কাছে ঋণী? প্রমার কাছে তো অবশ্যই ঋণী, এখনো ঋণী, আজীবন ঋণী থাকবো। কারণ প্রমা আমাকে যা দিয়েছে, প্রমার কাছ থেকে আমি যা শিখেছি, তার কিছুই আমি প্রমাকে দিতে পারিনি। তাই? হ্যাঁ, আমি কৃতজ্ঞ প্রমার প্রতি, এবং সেই সাথে আরেকটি নাম জড়িত, যার কথা না বললেই নয়। তিনি হলেন প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি, বাংলাদেশের প্রখ্যাত আবৃত্তি শিল্পী রাশেদ হাসান। তার কাছ থেকে আমার যে শিক্ষা, আমার যে আবৃত্তির ধ্যান ধারণা, তার কাছ থেকে যা পেয়েছি, আমি তার কাছে কৃতজ্ঞ। আজকের এই মঞ্চালোকের পডকাস্টে আমি কৃতজ্ঞতা জানাতে চাই তার কাছ থেকে, যে আমি আজকের এই সাইফুর রহমান হয়ে ওঠার পিছনে মূল কাজটি যিনি করেছেন, যার কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি, সেই মানুষটি হচ্ছেন আবৃত্তি শিল্পী রাশেদ হাসান। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে আমরা যখন অফিস নিয়ে যখন বসে কথা বলছিলাম, তখন কিন্তু আপনি বলছিলেন যে আপনার 2টো বেবি আছে, তাদেরকে আমার শাশুড়ির কাছে রেখে আসা, এই যে ব্যাপারগুলো এখনো যে আপনি মেনটেন করছেন, এটাতে আপনাকে কিভাবে তাড়িত করে? এটা আসলে ভালোবাসার টান না থাকলে সম্ভব না, কারণ বাস্তবিক জগৎ, কেরিয়ার, এই জায়গাটা আর শিল্পের জায়গাটা একটু কনফ্লিক্টিং আমার মনে হয়। কারণ আপনি যখন একজন শিল্পী হতে চাইবেন, বা শিল্প ভাবনা আপনার মনের মধ্যে জাগ্রত হবে, তখন আপনার কেরিয়ার ভাবনা যখন আপনার মাঝখানে ঢুকে যাবে, তখন আসলে দুইটার মধ্যে একটা কনফ্লিকশন তৈরি হয়। হ্যাঁ, এইটা থেকে অনেকে বের হতে পারে না বলে অনেক সম্ভাবনাময় শিল্পীরা কিন্তু শিল্পের চর্চা থেকে দূরে চলে যায়। তবে শিল্প থেকে যায়, শিল্পীর মৃত্যু হয়ে যায়। হ্যাঁ, ওইসব কারণে আর কি। কিন্তু আমি দেখলাম যে আপনার এই জায়গাটা, আমি তো দীর্ঘদিন থেকে আপনাকে দেখছি প্রমার সাথে কাজ করছেন, আবার নতুন একটা আঙ্গিকও আপনাকে দেখা, সেটাও খুব ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে, যে একটা আবৃত্তির মানুষ, সে নাটকে হঠাৎ করে এসে এত বিশাল একটা ক্যারেক্টার করছে। এই যে আবৃত্তি থেকে আপনি হঠাৎ করে নাটকেই আবার যে চলে আসলেন, এই আসার জায়গাটার জার্নিটা আপনার কাছে কেমন মনে হয়েছে? এই জার্নিটা যদি বলবো, এক শব্দে বলবো যে ভয়াবহ ছিল। মানে চরম একটা দুঃসাহসিক ব্যাপার মনে হয়েছে আমার কাছে। কারণ এই নাটক তো একটা বিশাল, একটা ব্যাপক একটা ক্যানভাস, এখানে সবকিছু জানতে হয়। স্যাক্রিফাইসের জায়গাটা অনেক বড়, অনেক পড়াশোনার ব্যাপার আছে। এই ব্যাপারগুলো মানে যখন আমি নাটক, যেই মাত্র 2টো নাটকই তো করেছি, এগুলো করার আগে অতটা মানে বুঝতে পারিনি। করার পরে বুঝতে পারলাম যে আসলে এই জায়গাটা এত ব্যাপক, এত বেশি সাধনার জায়গা। এই জায়গায় পাড়ি দিতে হলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে। এই শত্রুটাকে আপনাকে যে থিয়েটারে নিয়ে আসলো, এইটা হচ্ছে আসলে এই যে চট্টগ্রামের স্বনামধন্য অভিনেত্রী, নাট্যজন কঙ্কন দাস। তিনি অত্যন্ত স্নেহ করেন বলেই একদিন বললো আমাকে, একটু আয় না, আমরা একটু প্রতিভাসের সদস্যরা বসবো, একটু চা খেয়ে যা, প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান, তুই আসলে ভালো লাগবে। আমি গেলাম, ওনার বাসায় গেলাম, খাওয়া দাওয়া হলো। আমি আসলে তখনও বুঝতে পারিনি যে ওনার মনের মধ্যে পরিকল্পনা চলছে অন্য কিছু। তো এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান করে আসলাম, খাওয়া দাওয়া করলাম, হই হুল্লোড় করে বাসায় চলে আসলাম। আরেকদিন বললো যে একটু আমার বাসায় আসতে পারবি, আমাদের একটু হেল্প লাগবে তোর। তো আমি কি হেল্প লাগে একটু দেখি। তারপর গিয়ে আমাকে একটা স্ক্রিপ্ট ধরিয়ে দিল, বললো যে তুই এগুলো একটু রিডিং কর। রিডিং করলাম, পড়ার পরে বললো যে কেমন মনে হলো তোর? আমি বললো যে ইন্টারেস্টিং, স্ক্রিপ্টটা তো বেশ দারুণ।
বলে এক কাজ কর, তুই একটু আমাদের হেল্প হবে, তুই তুই আয়, একটু পড়তে থাক, হ্যাঁ আমরা তোকে চাইছি। জ্বলন্ত আগুনের মধ্যে আপনাকে ফেলে দিল। আমি তো তখন মানে আমি তো কখনো নাটক করি নাই, নাটক করবো এরকম চিন্তাও করি নাই। তো এই যে ঢুকে গেলাম, আর দিদি বেরোতে দিল না। মাঝপথে একবার মনে হয়েছিল না পালিয়ে যাব, মানে কয়েকদিন ফোনও ধরা বন্ধ করে দিছিল। কোনটা বেশি সহজ, আবৃত্তিটা সহজ মনে হলো নাকি নাটকটা সহজ মনে হলো? আবৃত্তিটা হয়তো দীর্ঘদিন এটার সাথে লেগেছিলাম বলে হয়তো কিছুটা সহজ মনে হচ্ছে আপাতত, কিন্তু নাটকটা বেশি কঠিন মনে হচ্ছে। মানে এই নাটক করতে গিয়ে আমার যে নিজের যে দুর্বলতাগুলো, মানে এখানে বলতে অন স্ক্রিনে বলতেও আমি আমার যে দুর্বলতাগুলো আমি টের পেয়ে পাচ্ছিলাম হারে হারে প্রত্যেকটা জায়গায়। যে আমি দীর্ঘ 20-21 বছর আমি মাইক্রোফোন নিয়ে কাজ করেছি, একটা মুভমেন্ট খুব প্রয়োজনের বাইরে মুভমেন্ট ছিল না, একটা স্থির একটা জায়গায় পারফর্ম করেছি, মঞ্চে পারফর্ম করেছি, টিভিতে পারফর্ম করেছি, কিন্তু এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হ্যাঁ এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে গিয়ে আমার সংলাপ আসে তো অ্যাক্টিভিটি আসে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আসে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আসলে সংলাপ আসে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাকে এই নাটকের নির্দেশক ঈশ্বর ভাষা গাঙের যে নির্দেশক মুকাদ্দেম মোর্শেদ, হ্যাঁ নাট্যকার, আবার এই নাটকের নির্দেশকও তিনি, তো উনি প্রচুর পরিশ্রম আমাকে দিয়ে করিয়েছেন। তার আশা যেই জায়গায় সে আমাকে এক্সপেক্ট করেছিল, আমি তার আশার আমার মনে হয় না 50% তো করতে পারি নাই কনফার্ম, আমার মনে হয় 20%ও আমি তাকে স্যাটিসফাইড করতে পারি নাই। কিন্তু সাইফুল ভাই, একটা জিনিস আমার কাছে, যে আপনারা যখন আবৃত্তি করেন, যে শব্দগুলো আপনারা শব্দ চয়নের যে জায়গাগুলো আপনারা উচ্চারণ করেন, সেই উচ্চারণগুলো করতে মানে বিশেষ কোন জায়গাটাকে বেশি মানে তাকাতে হয়? আসলে আবৃত্তি করতে গেলে অনেকের ধারণা যে মানে খুব গুরুগম্ভীর একটা ভয়েস লাগবে, বা আবৃত্তির খুব ওঠানামার জায়গাগুলোকে খুব বেশি যদি আমি নিয়ে কাজ করতে পারি তাহলে একটা কিছু হয়ে যাবে, এরকম ভাবি আমরা। আসলে প্রত্যেকটা শিল্পীর তার ভয়েসকে ব্যবহার করতে পারলে সেটা যেরকম ভয়েসই হোক সেটা শিল্প হয়ে ওঠে। হ্যাঁ, এবং এই কাজটি করতে হলে দীর্ঘ চর্চার প্রয়োজন আছে। এটা কি মানে উচ্চারণটা, মানে শুদ্ধ যে উচ্চারণটা বলি আর কি, আমরা আবৃত্তির ক্ষেত্রে কি মানে শুদ্ধ উচ্চারণের আসলে কি প্রয়োজন আছে, নাকি আমরা চাইলে আঞ্চলিকতাও আমরা এখানে নিয়ে আসতে পারি? আমরা আনতে পারি, তবে শুদ্ধ উচ্চারণে যে লেখাগুলো বা যে সাহিত্যগুলো, ছড়া, কবিতা যাই আছে, সেই কাজটা করার সময় আমাকে অবশ্যই প্রমিত ভাষায় আমি সেই নির্মাণটা করতে হবে আমার। হ্যাঁ, আর আঞ্চলিক ভাষা বা অন্য কোনো ভাষায় যখন আমি আবৃত্তিটা করব, তাহলে আমার সেই ভাষাটা সম্বন্ধে আমার জানা থাকতে হবে। আমি আঞ্চলিক ভাষায় যদি কোনো আবৃত্তি করি, সেই আঞ্চলিক ভাষার টোনটা যদি আমি না ধরতে পারি, সেটা যেমন হাস্যকর হবে, আবার অন্য ভাষায় যখন আবৃত্তি করতে যাব, সেই ভাষাটাকেও আমার যথাযথভাবে জানতে হবে। এমনি মানে আবৃত্তির মানে শুদ্ধ উচ্চারণের কথা যদি আমরা বলি, তাহলে সেটা আসলে মানুষের জন্য কতটুকু প্রয়োজন আছে বলে আপনার কাছে মনে হয়? শুদ্ধ উচ্চারণে কথা বলাটা মানুষের জন্য অবশ্যই জরুরি, কারণ আমরা মাতৃভাষায় কথা বলি, ঠিক আছে, মায়ের ভাষায় যেই ভাষায় কথা বলি, আমরা শুরুর দিকে সেই ভাষায় কথা বলি, কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন আমার কর্মক্ষেত্র তৈরি হয়, সেখানে কিন্তু আসলে প্রমিত ভাষার চর্চাই হয়। সেটাই বলছিলাম। হ্যাঁ, এবং সেখানে গিয়ে যখন আপনি দেখতে পাবেন যে আপনি একটা প্রতিষ্ঠানে যখন আপনি জব করবেন, আপনি যখন শুদ্ধ ভাষায় মানে কথা বলতে যাবেন, প্রমিত ভাষায় কথা বলবেন, আপনার দিকে কিন্তু অন্যরা, আপনার আশেপাশের কলিগ বা আপনার বসরা আলাদাভাবে একটা দৃষ্টি দিবে। হ্যাঁ, যে এই ছেলেটা তো একটু ডিফারেন্ট। শুধুমাত্র একটা ভাষা আপনি কিন্তু একটা শুদ্ধ উচ্চারণের মাধ্যমে আপনি কিন্তু অন্যদের সাথে একটা মানে দ্রুত একটা কমিউনিকেশন তৈরি করে ফেলবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনি যখন কোনো প্রেজেন্টেশন করতে যাবেন,
শুদ্ধ ভাষায় আপনি যখন কথাটা বলতে যাবেন, স্পষ্ট করে বলতে যাবেন, তখন এই কথাটার উপর ডিপেন্ড করেই যদি সেটা ব্যবসায়িক কোনো স্পিচ হয়, সেখানে আলাদাভাবে কথা বলার ধরন, এই যে বাচন ভঙ্গি, শুদ্ধভাবে উচ্চারণ, এই বিষয়গুলোকে কিন্তু সিরিয়াসলি ভাবে সেখানে উপস্থাপন করলে সেটা রিটার্নটা ভালো পাওয়া যায়। এবং আরো ব্যাপার হচ্ছে, আপনি যখন শুদ্ধভাবে উচ্চারণ করবেন, সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমার বাচ্চারা কিন্তু আমার এই শুদ্ধ কথাটা বাইরে গেলে যেমনটা শিখতে পাবে, তার চেয়ে বেশি শিখতে পাবে আমার বাচ্চারা একদম ঘরের মধ্যে। একদম ঘরের মধ্যে। এবং এই চর্চাটা যদি বাসা থেকে আমরা করতে পারি, তাহলে আমার বাচ্চাদেরকে বাইরে গিয়ে কিন্তু এই যে ধরেন আঞ্চলিকতার যে টোনগুলো, বিভিন্ন জায়গায় ধরেন বাচ্চা একটা স্কুলে গেছে, সেই স্কুলে কিন্তু অনেক জায়গার বাচ্চা থাকে, হ্যাঁ, আঞ্চলিকতার টোনগুলো থাকে, বাচ্চারা কিন্তু দ্রুত ওই টোনগুলো ধরে ফেলে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আপনি যদি আপনার বাচ্চাকে শুদ্ধ ভাষায় চর্চাটা রাখতে চান, আপনার বাসা থেকেই এই চর্চাটা চলমান থাকা। নতুন প্রজন্মরা কি আপনার কাছে মনে হচ্ছে যে আবৃত্তির উপরে খুব বেশি আগ্রহ প্রকাশ করছে? আমার কাছে মনে হচ্ছে যে আগের চেয়ে আমরা আবৃত্তি শিল্পটা, যেমন কথার কথা কোনো একটা অনুষ্ঠান হলো, সেখানে কোনো একটা ব্রেক হবে, সেখানে আর কিছু করার নাই, একটা আবৃত্তি করে দিল। হ্যাঁ, ব্যাপারটা ছিল একটা সময় ওই জায়গায়, কিন্তু এখন এসে আবৃত্তির মাধ্যমটাতে অনেক কিছু যুক্ত হয়েছে, যেমন উপস্থাপনা, সংবাদ পাঠ, ভয়েস আর্টিস্টদের যে সব ভোকাল যে সব কাজগুলো, হ্যাঁ, ইভেন আপনার এই যে পডকাস্টগুলো এখন তরুণ প্রজন্ম কিন্তু এই যে উচ্চারণের দিকে, শুদ্ধ উচ্চারণের দিকে ঝুঁকে গেছে। হ্যাঁ, এবং এই শুদ্ধ উচ্চারণ আবৃত্তি কিন্তু দুটোটা পাশাপাশি একটা ব্যাপার। শুদ্ধভাবে কথা বলতে পারলে, শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারলে শ্রুতি মধুরভাবে প্রেজেন্টেশনও করা যায়। এবং তরুণদের মধ্যে আগের চেয়ে অনেক অনেক বেশি আগ্রহ জন্মেছে। এবং আমাদের ধারণা, অনেকের ধারণা, আমি সবার কথা বলছি না, অনেকের ধারণা আবৃত্তি শিল্পটা খুব একটা ম্রিয়মাণ একটা শিল্প। হ্যাঁ, অনেকের ধারণা। তবে আমি বলতে চাই যে যে কোনো সময়ের চেয়ে এখন আবৃত্তি শিল্পটা ব্যাপক প্রসার পেয়েছে। কারণ হচ্ছে এই শিল্পটা আর সেই আগের জায়গায় নেই। এই শিল্পটাতে এখন আবৃত্তি দলগুলো বিশেষ করে আবৃত্তির প্রযোজনা করছে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার প্রযোজনা করছে। সেখানে কিন্তু নাটকের মতো অনেক ব্যাপার যুক্ত হয়েছে। সেখানে লাইট ইউজ হয়, সেখানে মিউজিক ইউজ হয়, হ্যাঁ, সেখানে কোরিওগ্রাফি ইউজ হয়। হ্যাঁ, তাহলে এই যে ব্যাপারগুলো ব্যবহার করে শিল্পের জায়গাটা কিন্তু প্রসারিত হচ্ছে। হ্যাঁ, একটা শিল্প আগে শুধুমাত্র কবিতাকে পড়ার জায়গা থেকে এখন বেরিয়ে এসে সেটি এখন ভিজুয়ালাইজ একটা জায়গায় কিন্তু চলে এসেছে। প্রমা কিন্তু একটা বাংলাদেশ নয়, বাংলাদেশ তথা সারা বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরেও কিন্তু প্রমার একটা বেশ সুনাম আছে, আমরা জানি। প্রমাতে কাজ, এই যে একটা স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে আপনি কাজ করছেন এবং একটা খুব ভাইটাল দায়িত্ব পালন করছেন, এক্ষেত্রে আপনার নিজের কাছে কেমন লাগে? আসলে এই প্রমার সদস্য হয়ে থাকতে পারাটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আবৃত্তি নিয়ে আপনার 50 বছরের পরিকল্পনা কি, যদি বলি? 50 বছর বাঁচবো কিনা তো জানি না। আশা তো অনেক অনেক, মানুষ তো আশা নিয়ে বাঁচে, স্বপ্ন নিয়ে বাঁচে। স্বপ্ন যেদিন মরে যায়, মানুষ সেদিন মরে যায়। 50 বছর বাঁচার দরকার হয় না, তখন তার মৃত্যু তখনই হয়ে যায় যখন তার স্বপ্ন মরে যায়। তো শিল্পটিকে ভালোবেসে যত দূর এসেছি, স্বপ্ন দেখেছি, আশাহত হয়েছি, অভিযোগ আছে, আবেগ আছে, অনুযোগও আছে, কিন্তু দিন শেষে আসলে শিল্পটিকে এত বেশি নিজের কাছে যুক্ত করে ফেলেছি যে থেকে আসলে বের হওয়ার কোনো সুযোগ নেই। তবে শিল্পের চর্চা এবং বোধের চর্চা করতে গিয়ে অনেক সময় দর্শনগত কিছু ক্ল্যাশ তৈরি হয়।
আদর্শগত কিছু ক্ল্যাশ তৈরি হয়। শিল্পী যখন ভালো কিছু করার চেষ্টা করে, আবার আমাদের মতোই কিছু শিল্পী তাকে জেলাসি করে। হ্যাঁ, এবং এই জেলাস থেকে অনেক 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 শিল্প কিন্তু হারিয়ে যায়। তো আমাদের এই ক্ষেত্রটা ছোট, তো আমাদেরকে ওই ঢাকায় যারা কাজ করে, আমি একটু ঢাকা বলে একটু এমফাসাইজ করলাম যে ঢাকাতে যারা কাজ করে তারা অনেক বড় শিল্পী। হ্যাঁ, এমন একটা মানসিকতা আমাদের তৈরি হয়েছে। কিন্তু আসলে চট্টগ্রামে যে এত ভালো ভালো শিল্পী আছে, এত ভালো ভালো নাট্যশিল্পী, আবৃত্তি শিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, গীতিকার, এত ভালো ভালো মেধা আমাদের এই চট্টগ্রামে আছে, আমরা তাদের সঠিক মূল্যায়নটুকু করতে পারছি না। কারণ হচ্ছে আমাদের শিল্পর জগৎটা, এই ক্ষেত্রটা দিন দিন কেন মনে হয়ে যাচ্ছে যেন ছোট হয়ে আসছে। আবার আরেকটা যেই শব্দটা আমি বলতে চাচ্ছিলাম কিনা চিন্তা করছিলাম, সেই শব্দটি হচ্ছে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। মানে আমরা কেমন যেন একটা আত্মতৃপ্তিতে ভুগছিলাম যে আমরা মানে হয়তোবা শিল্পের অনেক কাজ করে ফেলছি, অনেক ভালো কিছু করছি, কিন্তু আমার কেন জানি মনে হয় আজকে এই মঞ্চালকের এই জায়গায় এসে কথাগুলো বলছি আসলে না, একদম আমার মনের ভাষা ভাবতে প্রকাশ করতে হবে। হ্যাঁ, এই একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে এই শিল্প মাধ্যমগুলোকে কেন্দ্র করে। কারণ আমার মনে হয় সাধারণ মানুষ থেকে আমাদের শিল্প কোথাও যেন একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। মানে আমরা কানেক্ট করতে মনে হয় কোথাও একটা ফেল করছি। হ্যাঁ, যার কারণে আপনি দেখেন এই মঞ্চে দর্শক সংখ্যা কিন্তু খুব সীমিত। হ্যাঁ, একটা নাটক যখন হয়, একটা নাটকের পিছনে প্রচুর প্রচুর শ্রম মেধা থাকে। হ্যাঁ, অর্থের বিষয়টা না হয় বাদই দিলাম, তো সেই জায়গায় এত কিছু করে, এত সময় দিয়ে, এত ডেডিকেশন দিয়ে একটা নাটক যখন মঞ্চে যায়, তখন সেখানে দর্শক খুব মানে খুব দুই একটা নাটক ছাড়া মানে দর্শকের একটা অভাব দেখা যায়। এই কাজটা আসলে কেন হয়? আমার কেন যেন মনে হয় যে এই ব্যাপারটা আবৃত্তির ক্ষেত্রেও আমার কাছে মনে হয়েছে যে আমরা মনে হয় কোথাও মনে হয় সাধারণ দর্শকদের সাথে, সাধারণ মানুষের সাথে আমাদের শিল্পের একটা যোগাযোগের কোথাও একটা মনে হয় গ্যাপ রয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় এই গ্যাপটা কিভাবে কমানো যায়, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমাদের মনে হয়। সাইফুর ভাই বলছিলাম যে কি, যদি এই সংকটটা যদি কাটিয়ে উঠতে হয় আমাদের, তাহলে সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের যে জায়গাগুলো আছে, কলেজের জায়গায়, স্কুল পর্যায়ে, হ্যাঁ, মানে সংস্কৃতি চর্চাটাকে আরো বাড়িয়ে দেওয়া। হ্যাঁ, এবং যদি সেটাকে যদি সাবজেক্ট আকারে করা যায়, সরকার যদি সেটাকে যদি খুব ভালোভাবে যদি দৃষ্টি দেয়, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে কি এটা সম্ভব। একদিনে হয়তো সম্ভব হবে না, কিন্তু ধীরে ধীরে কিন্তু সংস্কৃতি চর্চাটা সব জায়গায় ছড়িয়ে যাবে। আপনি দেখেন, শিল্প কিন্তু একটা জায়গায় কিন্তু আবদ্ধ হয়ে আছে, সেটা বলে শিল্পকলা অথবা টিএসসি। বড় জোর কেউ যদি করে হয়তো বা ওই যে বৌদ্ধভূমিতে, স্পেসিফিক কিছু জায়গায়, কিন্তু এটা যে মাস পিপলের জায়গায় যে পৌঁছে দেওয়ার যে ব্যাপারটা আছে, হ্যাঁ, এই যে শিল্পের স্বাদটা, টেস্টটা যেটা বলি আর কি আমরা, এটা যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে ব্যাপারটা, কিন্তু সেটা আমরা কিন্তু করছি না বা করতে পারছি না, বা কোন ওয়েতে গেলে এই কানেকশনটা বাড়বে। আমার মনে হয় এটা আমাদের একটু ভাবার সময় এসেছে। যেটা আপনি বলছিলেন যে একটা শো কিংবা দুটো শো দেখার পরে দর্শককে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, এই যে দর্শকহীনতা বা দর্শকের উপস্থিতি কম, আমার মনে হয় এই যে ধরেন আমি আজকে আমার ফ্যামিলি নিয়ে আমি একটা নাটক দেখতে যাব, আমি একটা ফিল্ম দেখতে যাব, হ্যাঁ, এই যে ইচ্ছাটার সংখ্যাটা মানে দিন দিন কমে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে সেটা ইন্টারনেটের যুগে প্রবেশ করেছি এই কারণে, অথবা আমরা শিল্পটাকে ঠিক সাধারণ মানুষ যেভাবে ভাবছে সেই জায়গায় মনে হয় নিয়ে যেতে পারবে। হ্যাঁ, যে একজন রিক্সাওয়ালা, আমি কেন ভাবতে পারি না যে একজন রিক্সাওয়ালা আবৃত্তি করবে? কেন ভাবতে পারি না একজন রিক্সাওয়ালা আবৃত্তি শুনে সে তার একটা মানসিক শান্তি
পাবে। আমরা সেই জায়গায় কেন যেতে পারি না? কেন আমি আবৃত্তি শিল্পটাকে খুব একটা গুরুগম্ভীর একটা শিল্পের জায়গায় রেখে দিতে চাই? আমরা সেই হ্যাঁ, প্রত্যাশাটুকু রাখছি হ্যাঁ, আর কি। আমরা আমার মনে হয় এই ভাবনাগুলো করা উচিত যে খুব সাধারণ লেভেলের মানুষদের কাছে আমি আমার শিল্পটা নিয়ে তাদের কাছে যাব, তারা আমার কাছে আসবে, এই এক্সপেকটেশনটা না করে যেন কতটা সহজভাবে তাদের কাছে যাওয়া যায়, শিল্প যেন ওদের কাছে শিল্পের পৌঁছে যায়। ভাবনাটা তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া শিল্পই যায়। ওদের কাছে পৌঁছে যেতে হবে, হ্যাঁ। এবং তারপর ওখান থেকে হয়তো শিল্পী তৈরি হবে এবং সাথে সাথে পাশাপাশি সেই সমাজ বিনির্মাণের যে কাজটি, হ্যাঁ, সুস্থ ধারার শিল্প চর্চা, বোধের চর্চা, হ্যাঁ, সুস্থ পরিবেশ যে তৈরি করা, সেই কাজটিও আমার মনে হয় এই আমাদের মতো যারা শিল্পের কর্মী আছি তারা ওই কাজটি করতে পারি যদি এই সাধারণ মানুষের সাথে আমাদের কমিউনিকেশনটা বাড়াতে পারি। এই যে এতক্ষণ ধরে যে আড্ডাটা আমরা দিচ্ছিলাম, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি শেষ পর্যায়ে। তো এই যে আজকে সাইফুর ভাইয়ের যে আলোচনার যে জায়গাগুলো, সেগুলোর অ্যাচিভমেন্টটা আমরা সহসা বুঝতে পারছি যে সেটা আপনার এই অ্যাচিভমেন্টের কারণ একটাই, সেটা প্রমা আবৃত্তি বলেন অথবা প্রতিভাস বলেন। স্পেসিফিক যদি জানতে চাই আসলে এই পর্যন্ত আপনার অ্যাচিভমেন্টটা কি, আপনি যদি বলেন। এই পর্যন্ত আমার অ্যাচিভমেন্ট হচ্ছে কিছু মানুষের ভালোবাসা পেয়েছি, এবং এই ভালোবাসার জন্যই আসলে এই কাজটির সাথে জড়িত। যেদিন ভালোবাসা চলে যাবে সেদিন আমি হারিয়ে যাব। তা এই আরেকটা একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি বিবাহিত মানুষ, বিবাহিত হলে তো অনেকগুলো বাধা বিপত্তির জায়গা তৈরি হয়, মানে সাংসারিক ক্ষেত্রে কিংবা আপনার সংস্কৃতির জায়গাতে। মানে ক্রিয়েটিভ কাজ তো আসলে সাংসারিক জাতাকলে হয় না। সেক্ষেত্রে যিনি আপনার সঙ্গী, তিনি আপনাকে কতটুকু সাপোর্টের কথা বলতে গেলে আসলে এতটুকু কাজ করা আসলে খুব কঠিন ছিল। মানে আমার সংসার জীবনটা যখন থেকে শুরু হয়, তারপরে আমার এক্ষেত্রে আবার আরেকটা কথা লেন্দি হয়ে যাচ্ছে কিনা আমি জানি না, বলতে হয় যে মানুষ কিন্তু সাধারণত একটা ভালো কেরিয়ার কিন্তু নির্ভয় বলতে, আশেপাশে আপনার বউ নাই কিন্তু, হ্যাঁ, নির্ভয় বলতে পারেন যে একটা ভালো কেরিয়ার হয়, হ্যাঁ, তারপর কিছু টাকা পয়সা জমায়, তারপর বিয়ে করে। আমার ক্ষেত্রে হয়েছে উল্টো। আমি 2013 সালে আমি সিটি সেলের জব করতাম, চাকরিটা ছেড়ে দিয়ে পুরোপুরি বেকার হয়ে যাই। বেকার হয়ে যেয়ে 2 বছর বেকার ছিলাম। বেকার হয়ে তারপরে 2 বছরটা 3 বছর মনে হয়, 3 বছর বেকার থেকে তারপর বেকার অবস্থায় কিন্তু রুনার সাথে আমার বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে তারপরে আমি আবার আমার যে এখন যে ব্যবসা প্রতিষ্ঠা সেটা আমি শুরু করি। কিন্তু হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু এত সহজ না। আমাদের বাঙালি জীবনে কিন্তু একটা বেকার ছেলে, হ্যাঁ, একটা চাকরিজীবী ওয়াইফ একসাথে পাশাপাশি জীবন শুরু করা এবং এই মানে এই চ্যালেঞ্জটা নেওয়া খুব কঠিন কাজ। হ্যাঁ, এবং সেই সাপোর্টটা আমি এই জন্য বলছি যে সেই সাপোর্টটা যদি রুনা আমাকে না দিত, আমি আজকের দিনে এই শিল্পটা নিয়ে এত দূর থাকার সুযোগ হয়তো আমি পেতাম না। আমরাও সেই জায়গা থেকে, মঞ্চালকের এই স্টুডিও থেকে আমরা রুনার জন্য একটা স্যালুট দিতে চাই। আর কাছাকাছি চলে এসেছি আমরা যদি আপনার কাছে জানতে চাই যে মঞ্চালকে আসার আপনার অনুভূতিটা যদি একটু আমাদের। মঞ্চালকে আসার অনুভূতি এক কথায় বলবো, আসলে এই জায়গায় না আসতে পারলে অনেক দিনের ভেতরের যে কিছু বাষ্প ছিল, সেই বাষ্পগুলো উগড়ে দেওয়ার আসলে জায়গা তো কম, তো সেই বাষ্পগুলো উগড়ে দিতে পেরে খুব ভালো লাগছে। মানে এক কথায় একটু হালকা লাগছে, বুকের এই কোথায় যেন বাতাসগুলো জমেছিল, সেগুলো কিছুটা দিতে পেরে খুব হালকা লাগছে। অসম্ভব ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন এটিএম সাইফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রমা আবৃত্তি সংগঠন এবং সদস্য প্রতিভাস। প্রিয় দর্শক, আমরা সাইফুর ভাইয়ের একটা কবিতা শুনতে শুনতে আজকে বিদায় নিব। মঞ্চে নাটক দেখুন, নাটককে ভালোবাসুন, সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আসলে আমরা তো আবৃত্তির মানুষ, আবৃত্তি কম হলে একটু খচখচানি বেশি লাগে। ধন্যবাদ, আপনি আমাকে একটু রিলিফ দিলেন। পড়ছি রবীন্দ্রনাথের খুব পরিচিত একটি কবিতা, পরিচয়।
একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনি। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সেতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়।